আমরা ক্লাস 12 পলিটিক্যাল সায়েন্স পড়াচ্ছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর্বে আন্তর্জাতিক সম্পর্ক দেখবে, এখানে পার্ট 1 পড়ে দিয়েছে। আজকে পার্ট 2 দেখো, ঠান্ডা লড়াইয়ের বিবর্তন। আজকে ঠান্ডা লড়াইয়ের বিবর্তনের প্রথম পর্যায়ে 1945 থেকে 1949 খ্রিস্টাব্দ প্রথম পর্যায়ে পড়বো, নাহলে এগুলো সব বড় বড় হয়ে যাচ্ছে। এরপরে আলাদা আলাদা ভিডিও করবো। দেখো, ঠান্ডা লড়াইয়ের বিবর্তন, ইভলিউশন অফ কোল্ড ওয়ার। বিশ্ব থেকে অনুষ্ঠিত দুটি বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়, বিশেষত 1917 সালে সোভিয়েত ইউনিয়ন গঠিত হওয়ার পর থেকে গ্রেট ব্রিটেন ও ফ্রান্সের মতো ইউরোপীয় শক্তিগুলি এবং মার্কিন যুক্তরাষ্ট্র সাম্যবাদরূপী ভূতের ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিল। এই যে ঠান্ডা লড়াই মানে কি, সাম্যবাদরূপী ভূত আর কি। কেন বলছে সাম্যবাদকে ওরা প্রচন্ড ভয় পায়। এই যে মতাদর্শদের, এক হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, এরা হচ্ছে সব কি, এরা ধনতান্ত্রিক রাষ্ট্র। আর এরা মানে সাম্যবাদকে এরা প্রচন্ড ভয় পায়। সেই জন্য হচ্ছে এটা যে মতাদর্শ লড়াই, এটাই তো ঠান্ডা লড়াই। এবং এই যে যুদ্ধ ভাব, কিন্তু প্রকৃত যুদ্ধ নয়, এটাই ঠান্ডা লড়াই। এবার দেখো, মতাদর্শগত ভিন্নতার কারণে ওইসব দেশের সঙ্গে সোভিয়েত ইউনিয়নের স্বাভাবিক সম্পর্ক গড়ে উঠতে পারেনি। তাই যুদ্ধকালীন অবস্থায় পারস্পরিক সন্দেহ, বিদ্বেষ প্রভৃতি থাকা সত্ত্বেও ফ্যাসিবাদ ও নাৎসিবাদের পরাজিত করার জন্য তারা মিত্র শক্তিতে জোট করেছিল। তা সত্ত্বেও কিন্তু মিত্র শক্তিতে ছিল, রাশিয়া কিন্তু মিত্র শক্তিতে যোগ দেয়, সোভিয়েত ইউনিয়ন মিত্র শক্তিতে যোগ দিয়ে একসঙ্গে যুদ্ধ করে। কারণ তারা ফ্যাসিবাদ আর নাৎসিবাদকে, হিটলারকে আর মুসলিমকে হারাতে চেয়েছিল, সেই জন্য তারা সেটা করে। কিন্তু তার সত্ত্বেও নিজের মধ্যে কোনো বিশ্বাস ছিল না, একে অপরকে কেউ বিশ্বাস করতো না, কারণ মতাদর্শ তো করা নেই। সাম্যবাদ কখনোই গণতন্ত্রকে বিশ্বাস করে না, গণতন্ত্র কখনোই সাম্যবাদকে বিশ্বাস করে না। কিন্তু 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তির পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সোভিয়েত ইউনিয়নের ঠান্ডা লড়াইয়ের আনুষ্ঠানিক সূত্রপাত করেছিল। সেই লড়াই প্রথম দিকে ইউরোপ কেন্দ্রিক থাকলেও পরবর্তী সময় ক্রমে ইউরোপের গণ্ডি ছেড়ে বিশ্বের বিভিন্ন অংশে সম্প্রসারিত হয়েছিল। অবশ্য এর ব্যতিক্রম ছিল দুই শক্তি জোটের বাইরে থাকা ভারতের মতো জোট নিরপেক্ষ রাষ্ট্রগুলো। দেখো, তখন কিন্তু তিনটে মানে পৃথিবী তিনটে ভাগ হয়ে যাচ্ছে, প্রথম বিশ্ব, দ্বিতীয় বিশ্ব, তৃতীয় বিশ্ব। প্রথম বিশ্বের মধ্যে কারা ছিল? প্রথম বিশ্বের মধ্যে হচ্ছে মার্কিন আর মার্কিন মদতপুষ্ট যারা, তারা প্রথম বিশ্ব। আর দ্বিতীয় হচ্ছে সোভিয়েত ইউনিয়ন, আর সোভিয়েত ইউনিয়নের মদতপুষ্ট যারা সমাজতান্ত্রিক, তারা হচ্ছে দ্বিতীয় বিশ্ব। আর তৃতীয় বিশ্ব হচ্ছে যারা ভারতের মতো এরকম জোট নিরপেক্ষ, যারা মানে তারা এই প্রথম দুটো জোটের কোনো জোটের মধ্যে নেই, জোট নিরপেক্ষ, তারা হচ্ছে তৃতীয় বিশ্ব। এটা ভাগ হয়ে যায়। এই রাষ্ট্রগুলি হচ্ছে, তারা কি করে, তারা হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলন করে। আমরা এই দুটো জোটের মধ্যে নেই আর কি, ঠান্ডা লড়াইয়ের মধ্যে নেই আর কি। ঠান্ডা লড়াইয়ের বিবর্তনে পর্যায়গুলোকে প্রধানত নিম্নলিখিত কয়েক ভাগে ভাগ করা যায়। আজকে আমরা পড়বো প্রথম পর্যায়ে, 1945 থেকে 1949 খ্রিস্টাব্দ, দ্য ফার্স্ট ফেজ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিত অক্ষ শক্তির অন্তর্ভুক্ত বিভিন্ন দেশের সঙ্গে শান্তি চুক্তির খসড়া রচনার উদ্দেশ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, ব্রিটেন, ফ্রান্স ও চীনের পররাষ্ট্র মন্ত্রীদের নিয়ে একটি পরিষদ, কাউন্সিল গঠন করার প্রস্তাব 1950 সালে অনুষ্ঠিত পটসডাম সম্মেলনে গৃহীত হয়েছিল। কিন্তু ওই পরিষদের যতগুলো সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল তার প্রতিটিতেই সোভিয়েত পররাষ্ট্রমন্ত্রী মলোটভ এর সঙ্গে অন্য 4টি রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের তীব্র মত পার্থক্য করেছে। মানে যেহেতু সোভিয়েত সমাজতান্ত্রিক, তাদের মধ্যে সবসময় মত পার্থক্য। এর প্রসঙ্গে দু একটি বিষয় উল্লেখ করা যেতে পারে যে ইতালি কর্তৃক অধিকৃত ত্রিয়েস্টকে যুগোস্লাভিয়ার অন্তর্ভুক্ত করা এবং ইটালির আফ্রিকান উপনিবেশ ত্রিপোলিকে সোভিয়েত ইউনিয়নের অছি অঞ্চল বলে ঘোষণা করার সোভিয়েত প্রস্তাবকে অন্য প্রতিরোধীরা সরাসরি বাতিল করে দিয়েছিলেন। আবার সোভিয়েত নিরাপত্তার পক্ষে অপরিহার্য দারদানেলিস ও বোসফরাস প্রণালীর উপর তুরস্ক সোভিয়েত ইউনিয়নের যৌথ নিয়ন্ত্রণের ব্যাপারে ইতিপূর্বে তুরস্কের সম্মতি প্রদান কিংবা পারস্য, বর্তমানে ইরান, অবস্থানকারী সোভিয়েত সৈন্যবাহিনীর প্রত্যাহারের শর্ত হিসেবে সেখানকার তৈল সম্পদের উপর সোভিয়েত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ব্যাপারে পূর্বে সম্পাদিত চুক্তি কার্যকর করার ক্ষেত্রে মার্কিন সহ শক্তিগুলি প্রচন্ড বাধা দেয়। মানে সোভিয়েত প্রচন্ড পদে পদে বাধা দিতে থাকে আর কি। তাদের চাপে পড়ে তুরস্ক পারস্যের সরকার পূর্বেকার সম্পাদিত চুক্তি মেনে নিতে অস্বীকার করে। অথচ চুক্তি অনুযায়ী 1946 সালের মে মাসে সোভিয়েত বাহিনী পারস্য থেকে চলে যায়। সোভিয়েত বাহিনী কিন্তু চুক্তি মেনে নেয়, কিন্তু তারা সেই চুক্তি অন্যরা মানতে চায় না। এরপরে পূর্বোক্ত চুক্তির বাতিলের ঘটনা 1947 সালের অক্টোবর মাসে। ওই মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্যের একটি চুক্তি সম্পাদিত হয়। চুক্তি অনুসারে পারস্যের সেনাবাহিনীকে যথাযথ প্রশিক্ষণের দায়িত্ব মার্কিন প্রশাসন নিজের হাতে তুলে নিয়েছিল। তাছাড়া ওই চুক্তিতে একথা বলা হয়েছিল যে মার্কিন সরকারের অনুমতি ছাড়া পারস্য সরকার সেনাবাহিনীর কোনো ব্যাপারে বিদেশি সাহায্য গ্রহণ করতে পারবে না। এইভাবে পারস্যকে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে একটি মার্কিন ঘাঁটি হিসেবে ব্যবহার করা চক্রান্তের প্রতিবাদে সোভিয়েত প্রশাসন সোচ্চার হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি পরাজিত হওয়ার পর কয়েকটি বিষয়কে কেন্দ্র করে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ব্রিটেন, ফ্রান্স ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ঠান্ডা লড়াই শুরু হয়েছিল। ওই সব প্রশ্নের মধ্যে যুদ্ধ বিধ্বস্ত জার্মানির কাছ থেকে ক্ষতিপূরণ আদায় এবং ওই দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করা ছিল সর্বাপেক্ষা বিতর্কিত বিষয়।
ফ্রান্স এবং ব্রিটেন যথাক্রমে একটি দুর্বল যুক্তরাষ্ট্রীয় সরকার এবং একটি এককেন্দ্রী সরকার প্রতিষ্ঠার পক্ষপাতী ছিল, কিন্তু সোভিয়েত ইউনিয়ন দ্বিধা বিভক্ত জার্মানির পক্ষে সল করেছিলেন। তাছাড়া সোভিয়েত অধিকৃত জার্মানির পূর্বাঞ্চল এবং ইঙ্গো মার্কিন অধিকৃত পশ্চিমাঞ্চলের পুনর্মিলন ঘটনার প্রশ্নে ওই দেশগুলির মধ্যে তীব্র মত পার্থক্য দেখা গিয়েছিল। শেষ পর্যন্ত সাময়িকভাবে ওডা ও নিস নদী দুটির পূর্বাংশকে এবং সোভিয়েত অধিকৃত অংশকে পোল্যান্ডের তত্ত্বাবধানে রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অবিভক্ত জার্মানির রাজধানী বার্লিন পূর্ব জার্মানির অন্তর্ভুক্ত হয় এবং সোভিয়েত সৈন্যবাহিনী প্রথমে এটিকে অধিকার করলেও সেটিকে 4 ভাগে ভাগ করা হয়, কিন্তু কার্যত তা সোভিয়েত ইউনিয়নের নিয়ন্ত্রণাধীনই থেকে যায়। এভাবে কার্যত কৃষি সমৃদ্ধ পূর্ব জার্মানি ও বার্লিনের ওপর সোভিয়েত ইউনিয়নের এবং শিল্প সমৃদ্ধ পশ্চিম জার্মানি, ব্রিটেন, ফ্রান্স ও মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছিল। এরপর থেকে সোভিয়েত ইউনিয়নকে বিব্রত করার উদ্দেশ্যে বিভিন্ন সময় পূর্ব জার্মানিতে গুপ্তচর প্রেরণ, অন্তর্ঘাতমূলক কার্যকলাপ অনুষ্ঠানের জন্য সেখানকার সোভিয়েত বিরোধী শক্তিগুলিকে সাহায্য দান প্রভৃতি পশ্চিমের শক্তিগুলি চালাতে থাকে। তারপর 1948 সালের 7 জুন পশ্চিমের রাষ্ট্রগুলি পশ্চিম জার্মানিকে একটি স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। এর ফলে সোভিয়েত ইউনিয়ন পূর্ব জার্মানি ও বার্লিনের ভবিষ্যৎ নিয়ে আতঙ্কিত হয়ে পড়ে। এমত অবস্থায় সোভিয়েত ইউনিয়ন বার্লিন ব্লকেট করে। বার্লিনের মধ্যে দিয়ে পশ্চিমী রাষ্ট্রগুলির গোপন ও অন্তর্ঘাতমূলক কার্যকলাপ বন্ধ করা, পূর্ব জার্মানি থেকে বার্লিনের মধ্যে দিয়ে খাদ্যদ্রব্য দিয়ে পশ্চিম জার্মানিতে প্রেরণ করা প্রভৃতি ছিল এরূপ অবরোধের মূল লক্ষ্য, যেন ওরা কোনো যোগাযোগ না রাখতে পারে। কিন্তু তার সত্ত্বেও সে বার্লিন এয়ারলিফট করেছিল, আমেরিকা খাদ্যপত্র ওষুধ সব বিমান বাহিনীর মাধ্যমে পাঠায়। কিন্তু সতর্ক সোভিয়েত নজরদারি সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্র স্থলপথে, আকাশপথে অর্থাৎ বিমানের সাহায্যে বার্লিনের সঙ্গে পূর্বেরই মতোই সংযোগ রক্ষার মাধ্যমে বার্লিন অবরোধকে বাস্তবে অর্থহীন করে দেয়। শেষ পর্যন্ত 1949 সালের 12 মে সোভিয়েত প্রশাসন এই অবরোধ প্রত্যাহার করে নিতে বাধ্য হয়, কারণ কোনো কাজেই আসে না অবরোধ আর কি। অনুরূপভাবে সুদূর প্রাচ্যে ফার ইস্টকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সোভিয়েত ইউনিয়নের ঠান্ডা লড়াইয়ে নতুন মাত্রা লাভ করেছিল। মার্কিন সেনানায়ক জেনারেল ম্যাক আর্থার এর কাছে জাপান নিঃশর্তে আত্মসমর্পণ করার পরে ওই দেশটির উপর কার্যত মার্কিন প্রভুত্ব প্রতিষ্ঠিত হয়। ওই অস্বস্তিকর অবস্থা এড়ানোর জন্য 1945 খ্রিস্টাব্দে লন্ডনে অনুষ্ঠিত পূর্বোক্ত 5টি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে গঠিত পরিষদের প্রথম বৈঠকে রুশ পররাষ্ট্রমন্ত্রী মলোটভ একটি প্রস্তাব উত্থাপন করেন। ওই প্রস্তাবে জাপানের জন্য একটি মিত্রপক্ষীয় নিয়ন্ত্রণ পরিষদ অ্যালাইড কন্ট্রোল কাউন্সিল গঠনের কথা বলা হয়। ডিসেম্বর মাসে মস্কো অনুষ্ঠিত একটি বৈঠকে জাপান সম্পর্কে নীতি নির্ধারণের কাজে বিভিন্ন মিত্র শক্তিকে যুক্ত করার জন্য টোকিওতে ওই পরিষদ গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়। তাছাড়া সুদূর প্রাচ্যের জন্য একটি কমিশন, ফার ইস্ট কমিশন, ওয়াশিংটনে স্থাপন করার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল, কিন্তু ওই পরিষদ ও কমিশনের কার্যত কোনো ক্ষমতাই ছিল না। তাদের কোনো সিদ্ধান্তকে মানা বা না মানার ক্ষমতা জেনারেল ম্যাক আর্থারকে প্রদান করা হয়েছিল। এইভাবে জাপানের উপর মার্কিন যুক্তরাষ্ট্র ও তার একক কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর ছিল। স্বাভাবিকভাবে সোভিয়েত ইউনিয়ন এতে ক্ষুব্ধ হলেও এর বিরুদ্ধে তার কিছু করারই ছিল না। সুদূর প্রাচ্যে যেমন জাপানকে কেন্দ্র করে, তেমনি পূর্ব প্রাচ্যে ইস্ট এশিয়া চীনকে কেন্দ্র করে ঠান্ডা লড়াই সম্প্রসারিত হয়েছিল। 1949 সালে মাও জেদং এর নেতৃত্বাধীন কমিউনিস্ট পার্টি বিপ্লবের মাধ্যমে ক্ষমতা দখল করার পর চীনে কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠিত হয়। চীনের মূল ভূখণ্ড থেকে বিতাড়িত হয়ে চরম কমিউনিস্ট বিদ্বেষী কুওমিন্টাং দলের নেতা জিয়াং জিয়েশি অর্থাৎ চিয়াং কাইশেক ফরমোজা বর্তমানে তাইওয়ান নামক একটি দ্বীপে জাতীয়তাবাদী সরকার প্রতিষ্ঠা করেন। মার্কিন যুক্তরাষ্ট্র তার অনুগামী পশ্চিমী রাষ্ট্রগুলো এই ঘটনায় আতঙ্কিত হয়ে ওঠে। তারা চীনের বিপ্লবী সরকারকে স্বীকৃতি না করে চিয়াং কাইশেক সরকারকে চীনের বৈধ সরকারের মর্যাদা প্রদান করে। শুধু তাই নয়, চীন যাতে সমৃদ্ধ জাতিপুঞ্জের সদস্যপদ পেতে না পারে তার জন্য ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালায়। সোভিয়েত ইউনিয়নের প্রচেষ্টা সত্ত্বেও চীন জাতিপুঞ্জের সদস্য লাভ করতে ব্যর্থ হয়। অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের আনুকূল্যে ফরমোজা চীন কেবল সমৃদ্ধ জাতিপুঞ্জের সদস্য পদে লাভ করেনি, সেই সঙ্গে নিরাপত্তা পরিষদের অন্যতম স্থায়ী সদস্যের মর্যাদা লাভ করে। স্বাভাবিক কারণে সোভিয়েত ইউনিয়ন এই ঘটনাকে আদৌ মেনে নিতে পারেনি। কমিউনিস্ট সম্প্রসারণের ভীতি যে মার্কিন যুক্তরাষ্ট্রকে রূপ কাজ করতে বাধ্য করেছিল তা বলায় ভাল্য মাত্র। ওই সময় এমন একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল যা মার্কিন যুক্তরাষ্ট্রকে সোভিয়েত ইউনিয়ন সম্পর্কে আতঙ্কগ্রস্ত করে তুলেছিল। ঘটনাটি হলো 1949 সালে সোভিয়েত ইউনিয়ন কর্তৃক আণবিক বোমার আবিষ্কার। এই যে সোভিয়েত ইউনিয়নও আণবিক বোমা শক্তিধর হয়ে যায়, যে জাপানের উপরে হিরোশিমা নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলে আমেরিকা যে বিশ্বের দাদা হয়ে যায়, সেইটা কিন্তু যখনই সোভিয়েত ইউনিয়ন 1949 আণবিক বোমা আবিষ্কার করে ফেলে তখন কিন্তু আমেরিকা আরো রাশিয়াকে ভয় পেতে শুরু করে সোভিয়েত ইউনিয়নকে। এর ফলে আণবিক বোমার উপর এতদিনকার মার্কিন আধিপত্যের অবসান ঘটেছিল। দুটি রাষ্ট্রের মধ্যে শক্তি সমতা প্রতিষ্ঠিত হয়েছিল। এর ফলে ঠান্ডা লড়াই যে নতুন মাত্রা লাভ করেছিল সে বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। ঠান্ডা লড়াই এই দ্বিতীয় পর্বের একেবারে প্রথম দিকে 1950 সালে সংঘটিত কোরিয়ার যুদ্ধের মাধ্যমে এই বক্তব্যের সত্যতা প্রমাণিত হয়।
এবার দেখো মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক বিভিন্ন নীতি ও পরিকল্পনা গ্রহণ এবং জোরকরণ। ঠান্ডা লড়াইয়ের প্রথম পর্বে মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি রোধের যে নীতি গ্রহণ করেছিল তাকে প্রতিরোধের নীতি, পলিসি অফ কন্টেনমেন্ট বলে চিহ্নিত করা যায়। ওই নীতির গুরুত্বপূর্ণ দিক হল সোভিয়েত ইউনিয়নকে চারদিক থেকে ঘিরে ফেলে তার অগ্রগতি প্রতিরোধ করা, ইউরোপের দেশগুলির অর্থনীতি পুনর্গঠনের জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা এবং সোভিয়েত ইউনিয়নের ভীতি প্রদর্শনের জন্য সামরিক জোর গঠন করা। অন্যভাবে বলা যায় সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধের পরিবেশ গড়ে তুলে বিশ্ব রাজনীতিতে নিজের একাধিপত্য প্রতিষ্ঠা। তখন মার্কিন যুক্তরাষ্ট্র ছিল সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে বিশ্ব রাজনীতিতে একাধিপত্য প্রতিষ্ঠা করব, কারণ যুদ্ধে তো মার্কিন যুক্তরাষ্ট্রে তেমন কোনো ক্ষতি হয়নি, হ্যাঁ, সেই জন্য তাদের কাছে ক্ষমতা ছিল আর কি। ঠান্ডা লড়াইকে তীব্রতর করার জন্য মার্কিন প্রশাসন যে প্রতিরোধ নীতি গ্রহণ করেছিল তার অপরিহার্য অঙ্গ হিসেবে ট্রুম্যান নীতি, মার্শাল পরিকল্পনা, ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের কথা উল্লেখ করা যেতে পারে। দেখো প্রথম হচ্ছে ট্রুম্যান নীতি। আমাদের ট্রুম্যান নীতি আমরা একটা ভিডিও করেছি, সেটা দেখে নেবে। 1947 সালের মার্চ মাসে মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে গ্রিস ও তুরস্কের কমিউনিস্ট এবং দুই দেশের সামরিকভাবে সোভিয়েত ইউনিয়নের প্রভাবে চূড়ান্তভাবে খর্ব করার জন্য ট্রুম্যান প্রয়োজনীয় কিছু ব্যবস্থা গ্রহণের সপক্ষে বক্তব্য রাখেন। ওই বক্তব্যে তিনি দুটি দেশকে $400 মিলিয়ন আর্থিক সাহায্য এবং একটি সামরিক মিশন প্রেরণের উপর গুরুত্ব আরোপ করেন। তার মতে সমগ্র বিশ্বে কমিউনিজমের সম্প্রসারণ রোধের জন্য তার বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম শুরু করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। তাছাড়া যেসব স্বাধীন মানুষ নিজ নিজ দেশের অভ্যন্তরে সশস্ত্র, সংখ্যালঘু ও বাহ্যিক শক্তির চাপ প্রতিহত করার জন্য মার্কিন সাহায্যের প্রত্যাশী, মার্কিন যুক্তরাষ্ট্র তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেবে। ট্রুম্যানের ঘোষিত নীতিগুলির মূল কথা হলো, এক, বিশ্বের যে কোনো অংশে প্রত্যক্ষ বা পরোক্ষ আগ্রাসনের ফলে শান্তি শৃঙ্খলা নিরাপত্তা বিঘ্নিত হলে তা প্রতিরোধ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র অগ্রণী ভূমিকা পালন করবে। এইভাবে তিনি বাস্তবে সোভিয়েত ইউনিয়নের প্রভাবমুক্ত এলাকা প্রতিষ্ঠার জন্য সামরিক সক্রিয়তা নীতি গ্রহণ করেন। আসলে বলতে চাচ্ছে যে অন্যদের দখল করবে কি, আসলে সোভিয়েত রাশিয়া যেন কাউকে উপর একাধিপত্য প্রতিষ্ঠা না করতে পারে। দুই হচ্ছে কেবল গ্রিস ও তুরস্ক নয়, ফ্রান্স, গোটা গ্রেট ব্রিটেন, ইটালি, জার্মানি প্রভৃতি রাষ্ট্রের আর্থিক ও সামরিক দুর্বলতার জন্য ইউরোপের যে কোনো অঞ্চলে শূন্যতা সৃষ্টি হলে সেই শূন্যতা পূরণের দায়িত্ব মার্কিন প্রশাসন গ্রহণ করবে। 3, মার্কিন যুক্তরাষ্ট্র যে কোনো মূল্যে সোভিয়েত ইউনিয়নের প্রভাব বিস্তার প্রতিরোধে বদ্ধপরিকর। 4, মার্কিন প্রশাসন নিজেকে বিশ্বের স্বনির্বাচিত অভিভাবকের ভূমিকা প্রতিষ্ঠা করতে গিয়ে সম্মিলিত জাতিপুঞ্জের উপর আস্থা স্থাপন করতে পারেনি। তাই যেখানে সম্মিলিত জাতিপুঞ্জ কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে ব্যর্থ হবে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র তার একক সিদ্ধান্তকে কার্যকর করবে। ট্রুম্যানের ঘোষিত নীতি মতাদর্শগত দিক থেকে সমগ্র বিশ্বকে দুটি শিবিরে বিভক্ত করেছিল। তাছাড়া ওই নীতির রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া একটি অর্থনৈতিক দিক ছিল, তা হলো মধ্যপ্রাচ্যের তৈল সম্পদের উপর একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং নিজের শিল্পজাত দ্রব্য রপ্তানি ও কাঁচামাল আমদানির জন্য বিশ্ব বাজারের উপর একাধিপত্য প্রতিষ্ঠা করা। দুই হচ্ছে মার্শাল পরিকল্পনা। ইউরোপ তথা সমগ্র বিশ্বের বিভিন্ন দেশ কেবল সামরিক বাহিনী পাঠিয়ে সোভিয়েত ইউনিয়ন তথা কমিউনিজমের অগ্রগমন বা সম্প্রসারণ যে সম্ভব নয় তা মার্কিন প্রশাসন যথাযথভাবে উপলব্ধি করতে পেরেছিল। সেই জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে যেসব দেশের অর্থনৈতিক ক্ষেত্রে বিপর্যয় করেছে সেই সব দেশের অর্থনৈতিক পুনরুজ্জীবন ঘটানো প্রয়োজন। অর্থনৈতিক পুনরুজ্জীবনের লক্ষ্যে সম্পর্কে মন্তব্য করতে গিয়ে 1947 সালের 18 এপ্রিল মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপসচিব ডিন অ্যাচিসন মন্তব্য করেছিলেন যে সোভিয়েত সম্প্রসারণ, রাজনৈতিক অনুপ্রবেশ বন্ধ করা এবং বিভিন্ন দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে অর্থনৈতিক শক্তি প্রয়োগ করতে হবে। কিন্তু সোভিয়েত ইউনিয়ন ও পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলিকে বাদ দিয়ে এরূপ কার্যক্রম গ্রহণ করা হলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রকৃত উদ্দেশ্যের প্রকাশ্য চলে আসবে। কথা উপলব্ধি করতে পেরে মার্কিন প্রশাসন সুকৌশলে ওই নীতিটি ঘোষণা করেছিল। মার্কিন পররাষ্ট্র সচিব জর্জ মার্শাল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে যুদ্ধ বিধ্বস্ত ইউরোপের অর্থনৈতিক পুনর্জীবন বিষয়ে 1947 সালের 5 জুন একটি বক্তৃতা দিয়েছিলেন। তাতে তিনি বলেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্র কোন দেশ বা মতাদর্শের বিরুদ্ধে তার অর্থনৈতিক পুনর্জীবন নীতি গ্রহণ করছে না। ক্ষুধা, দারিদ্র, হতাশা ও বিশৃঙ্খলার বিরুদ্ধে লড়াই করার জন্য এই নীতি গ্রহণ করা হয়েছে। ওই নীতির লক্ষ্য হবে এমন একটি রাজনৈতিক অর্থনৈতিক অবস্থা সৃষ্টি করা যেখানে স্বাধীন প্রতিষ্ঠানগুলি নিজেদের অস্তিত্ব বজায় রাখতে সক্ষম হবে। সংকট সৃষ্টি হওয়ার পর এরূপ সাহায্য বিচ্ছিন্নভাবে প্রদান করা হবে না। কোন দেশ এরূপ পুনরুজ্জীবনের কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তাকে সর্বপ্রকার সাহায্য থেকে বঞ্চিত করা হবে। মার্শাল তার বক্তৃতায় একথা বলেছিলেন যে ইউরোপকে অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী করে তোলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এককভাবে প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করবে। ইউরোপের পুনরুজ্জীবনের ব্যাপারে মার্শালের ওই পরিকল্পনা ছিল মার্শাল পরিকল্পনা নামে পরিচিত। এক কথা যদি মার্শাল পরিকল্পনা কি বলা যায়, ইউরোপের পুনর্গঠনের বিষয়ে যে পরিকল্পনা সেটাই মার্শাল পরিকল্পনা। মার্শালের পূর্বোক্ত বক্তব্য থেকে মার্শাল পরিকল্পনার প্রকৃত উদ্দেশ্য সুস্পষ্ট হয়ে উঠেছে। বলা ভালো উদ্দেশ্য হলো সোভিয়েত বিরোধিতা এবং অর্থনৈতিক পুনর্জীবন ঘটিয়ে ইউরোপের দেশগুলিকে নিয়ে সোভিয়েত ইউনিয়ন তথা কমিউনিজম বিরোধী একটি জোট গঠন। এই বক্তব্যের সত্যতা প্রমাণের জন্য দুই একটি উদাহরণ তুলে ধরা যেতে পারে। 1947 সালের 29 এপ্রিল জয়েন্ট চিফ অফ স্টাফ এর কাছে প্রেরিত জয়েন্ট স্ট্র্যাটেজিক
সার্ভে কমিটির সুপারিশ সোভিয়েত ইউনিয়ন ও তার নিয়ন্ত্রণাধীন সব দেশকে সাহায্য দানের আওতা থেকে বাদ দেওয়ার কথা বলা হয়েছিল। এমনকি মার্শালের ভাষণ লেখক চার্লস বোলের তার উইটনেস টু হিস্ট্রি গ্রন্থে লিখেছেন যে ওই পরিকল্পনার সঙ্গে বহু রাজনৈতিক বিবেচনা জড়িত ছিল। এই খসড়াতে আমাদের নীতি কোন দেশ, মতাদর্শ অথবা রাজনৈতিক দল এবং বিশেষভাবে কমিউনিজমের বিরুদ্ধে পরিচালিত হবে না, তা পরিচালিত হবে কেবল ক্ষুধা, দারিদ্র্য ও বিশৃঙ্খলার বিরুদ্ধে। কিন্তু মার্শাল বিশেষভাবে কমিউনিজমের অংশটি ওই খসড়া থেকে বাদ দিয়ে দেন এবং হতাশা শব্দটি সংযোজন করেন। এর অর্থ কমিউনিস্টরা ওই পরিকল্পনার বিরুদ্ধে করলে তাদের ক্ষুধা, দারিদ্র্য, হতাশা ও বিশৃঙ্খলার পক্ষে বলে ধরা হবে। এরপরে বলেন মন্তব্য করেছেন যে কমিউনিস্ট পার্টি যেসব দেশে শক্তিশালী সেই সব দেশে প্রচারের দিক থেকে ওই সব শব্দের গুরুত্ব অত্যন্ত বেশি। মার্শাল পরিকল্পনাকে কার্যকর করার জন্য ইউরোপীয় দেশগুলিকে পারস্পরিক আলোচনার ভিত্তিতে একটি কর্মসূচি রচনা করার জন্য অনুরোধ করা হয়। সে বিষয়ে আলোচনার জন্য বিভিন্ন দেশের প্রতিনিধিরা ফ্রান্সের রাজধানী প্যারিসে সমবেত হন। ওই সম্মেলনে সোভিয়েত প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মোলোটভ। মার্শাল পরিকল্পনার বিষয়বস্তু নিয়ে তার সঙ্গে সমবেত অন্য প্রতিনিধিদের তীব্র মতবিরোধ দেখা যায়। ফলে পরবর্তী সময় এই ধরনের আর কোনো সভায় সোভিয়েত ইউনিয়ন এবং পূর্ব ইউরোপের দেশগুলি যোগদান করেনি। এরপর 1947 সালের শেষ দিকে পশ্চিম ইউরোপের 16টি দেশ মার্শাল পরিকল্পনার সারিক হওয়ার জন্য এগিয়ে এলে ইউরোপীয় অর্থনৈতিক সহযোগিতার জন্য কমিটি নামে একটি সংস্থা প্রতিষ্ঠিত হয়। 1948 সালের এপ্রিল মাসে তার নাম পরিবর্তন করে রাখা হয় ইউরোপীয় অর্থনৈতিক সহযোগিতার জন্য সংস্থা। ওই সময় থেকে মার্শাল পরিকল্পনা কার্যকর হয়। মার্শাল পরিকল্পনার গুরুত্ব প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে হ্যারিম্যান তার একটি গ্রন্থে মন্তব্য করেছেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অব্যবহিত পর থেকে ইউরোপে কমিউনিস্টদের যে প্রচন্ড চাপ ছিল, মার্শাল পরিকল্পনার মাধ্যমে তা প্রতিরোধ করা সম্ভব হয়েছিল। এটা হচ্ছে উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা বা ন্যাটো। ন্যাটো ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সোভিয়েত ইউনিয়ন তথা কমিউনিজম বিরোধী একটি সামরিক সংস্থা। ঠান্ডা লড়াই শুরু হওয়ার পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র তার অনুগামী পশ্চিম ইউরোপের দেশগুলির সঙ্গে সোভিয়েত ইউনিয়নের সম্পর্ক ক্রমশ খারাপ হতে থাকে। ওই সময় জার্মানিকে কেন্দ্র করে সে সম্পর্ক চূড়ান্ত তিক্ততায় পরিণত হয়। এমন অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে 12টি ক্ষুদ্র বিরোধ দেশের প্রতিনিধিরা ওয়াশিংটনে সমবেত হয়ে 1949 সালের 4 এপ্রিল একটি চুক্তি স্বাক্ষর করে ন্যাটো জন্ম লাভ করে। তবে 1949 সালের 4 এপ্রিল চুক্তি স্বাক্ষরকারী দেশগুলি হল মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রিটেন, ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ডস, ইটালি, নরওয়ে, ডেনমার্ক, পর্তুগাল ও আইসল্যান্ড। এরপর 1952 সালে গ্রিস ও তুরস্ক এবং 1955 সালে পশ্চিম জার্মানি ওই সামরিক জোটে যোগদান করলে তার সদস্য সংখ্যা ও শক্তি 2 বৃদ্ধি পায়। সম্মিলিত জাতিপুঞ্জের সনদের 51 নং ধারার উপর ভিত্তি করে যৌথ নিরাপত্তা রক্ষা নামে মার্কিন যুক্তরাষ্ট্র ওই বৈধ অগ্রাসী সামরিক জোটটি গড়ে তুলেছিল। ওই সংস্থার চুক্তিপত্রের একটি ক্ষুদ্র প্রস্তাবনা ছাড়াও 14টি ধারা ছিল। প্রস্তাবনায় একথা বলা হয় যে চুক্তি স্বাক্ষরকারী দেশগুলো সম্মিলিত জাতিপুঞ্জের সনদের যাবতীয় নীতি ও আদর্শ মেনে নিয়ে শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য ঐক্যবদ্ধভাবে চেষ্টা করবে। 1 ও 2 নং ধারায় শান্তিপূর্ণভাবে আন্তর্জাতিক বিরোধী নিষ্পত্তি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করে অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা স্থাপনের কথা বলা হয়। 3 নং ধারা অনুযায়ী চুক্তি স্বাক্ষরকারী দেশগুলি যে কোনো সামরিক আক্রমণ প্রতিহত করার জন্য নিজেদের চেষ্টায় এবং পারস্পরিক সাহায্যদানের মাধ্যমে শক্তি বৃদ্ধি করার নীতি অনুসরণ করবে। 4 নং ধারায় বলা হয়েছে যে চুক্তি স্বাক্ষরকারী যে কোনো দেশের আঞ্চলিক অখণ্ডতা, রাজনৈতিক স্বাধীনতা ও নিরাপত্তা বিঘ্নিত হলে তারা সেই সমস্যা নিয়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করবে। 5 নং ধারা অনুযায়ী চুক্তি স্বাক্ষরকারী কোনো দেশ আক্রান্ত হলে স্বাক্ষরকারী সব দেশের বিরুদ্ধে সেই আক্রমণ করা হয়েছে বলে ধরে নেওয়া হবে এবং প্রত্যেকে আক্রান্ত দেশকে সাহায্য করবে। সম্মিলিত জাতিপুঞ্জের 51 নং ধারা অনুযায়ী ওই যৌথ প্রতিরক্ষা গড়ে তোলার ব্যবস্থা চুক্তির 5 নং ধারায় লিপিবদ্ধ করা হয়েছে বলে আপাত দৃষ্টিতে মনে হতে পারে, কিন্তু এর প্রকৃত উদ্দেশ্য ছিল পূর্ব ইউরোপের মুখোমুখি একটি আগাম সামরিক সংগঠন গড়ে তোলা। পরবর্তী সময় 1955 সালে পশ্চিম জার্মানি ন্যাটোর সদস্যপদ গ্রহণ করলে পূর্ব ইউরোপকে অধিকতর চাপে রাখা সম্ভব হয়েছিল। বিশ্বের ব্যাপার হলো চুক্তির মধ্যে পূর্বোক্ত বিষয়গুলো ছাড়াই কথা বলা হয়েছিল যে বিশ্বের প্রতিটি রাষ্ট্র যাতে আত্মরক্ষার সুযোগ লাভ করতে পারে সেজন্য সংশ্লিষ্ট এলাকা অর্থাৎ উত্তর আটলান্টিক মহাসাগরীয় এলাকার বাইরে যে কোনো দেশও ন্যাটোর সদস্য হতে পারবে। যুদ্ধ না বাঁধলেও ব্যাপক সামরিক নিরাপত্তার পেছনে প্রকৃত কারণটি লুকিয়েছিল সে সম্পর্কে ঠান্ডা লড়াইয়ের অন্যতম প্রধান প্রবক্তা জন গেইফার এর বক্তব্য থেকে অবহিত হওয়া যায়। তার রচিত একটি পুস্তকে রিয়ালিটিস অফ ওয়ার্ল্ড পাওয়ার তিনি বলেছিলেন যে আগামী দিনের যুদ্ধক্ষেত্র হবে সমগ্র বিশ্ব, তারই প্রস্তুতি হিসেবে সামরিক দিক থেকে বিশ্বের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলিকে দখল করে নিয়ে সেই সব স্থানে মার্কিন যুক্তরাষ্ট্র তার অনুগামী রাষ্ট্রগুলি সেনাবাহিনী মজুদ রাখতে হবে। তার মতে আমরা যুদ্ধের মধ্যে রয়েছে এবং যুদ্ধকালীন অর্থনৈতিক পরিস্থিতি এখন বিদ্যমান, একথা আমাদের উপলব্ধি করতে হবে। এইসব দিক থেকে বিচার করে ন্যাটোকে কেবল ঠান্ডা লড়াইয়ের ফসল বলে মনে করাই যথেষ্ট নয়, সেই সঙ্গে পরবর্তী সময় ঠান্ডা লড়াইকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য অন্যতম প্রধান হাতিয়ার বলে চিহ্নিত করা যায়। সোভিয়েত ইউনিয়ন কর্তৃক এবার দেখো সোভিয়েত ইউনিয়ন কর্তৃক
কমিনফর্ম বা কোমেকন গঠন। এবার তার পাল্টা ওরা ন্যাটো করলো, তার পাল্টা কি করলো, সোভিয়েত ইউনিয়ন কমেনকন গঠন করলো, কোমেকন গঠন। সোভিয়েত ইউনিয়ন প্রভাব বিস্তার প্রতিরোধের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ট্রুমানিতে ঘোষণা, মার্শাল পরিকল্পনা গ্রহণ, ন্যাটো গঠন করেছিল। ওই অবস্থায় সোভিয়েত ইউনিয়নের পক্ষে হাত গুটিয়ে থাকা কোনো সম্ভব ছিল না। তাই 1947 সালের সেপ্টেম্বর মাসে সোভিয়েত ইউনিয়ন কমিউনিস্ট সংবাদ ব্যুরো বা কমিনফর্ম গঠন করে। কবে? 1947 খ্রিস্টাব্দে। সোভিয়েত ইউনিয়ন পোল্যান্ড, রোমানিয়া, বুলগেরিয়া, চেকোস্লোভাকিয়া, যুগোস্লাভিয়া, হাঙ্গেরি, ফ্রান্স ও ইটালির কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদের নিয়ে কমিনফর্ম গঠিত হয়েছিল। বিভিন্ন দেশের কমিউনিস্ট পার্টির কাজকর্মের মধ্যে সমন্বয় সাধন করাই ছিল ওই সংগঠনের প্রধান উদ্দেশ্য। যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে কমিনফর্মের প্রধান কার্যালয় স্থাপিত হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিম ইউরোপের অর্থনৈতিক পুনর্গঠনের কাজ শুরু হলে তাকে ব্যাহত করার কর্মসূচি কমিনফর্ম গ্রহণ করেছিল, কারণ মার্কিন কর্মসূচির প্রধান লক্ষ্য ছিল সোভিয়েত ইউনিয়ন ও পূর্ব ইউরোপের সমস্ত অঞ্চলকে ধ্বংস করা। তাছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের মার্শাল পরিকল্পনা জবাবে সোভিয়েত ইউনিয়ন পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলির মধ্যে রাজনৈতিক অর্থনৈতিক সংহতি বৃদ্ধির উদ্দেশ্যে 1949 সালের জানুয়ারি মাসে পারস্পরিক অর্থনৈতিক সাহায্য পরিষদ বা কোমেকন, কাউন্সিল ফর মিউচুয়াল ইকোনমিক অ্যাসিস্ট্যান্স, কোমেকন গঠন করেছিল। সোভিয়েত ইউনিয়ন পোল্যান্ড ও চেকোস্লোভাকিয়া, হাঙ্গেরি, রোমানিয়া ও বুলগেরিয়াকে নিয়ে প্রথমে কোমেকন গঠিত হলো। পরবর্তী সময়ে আলবেনিয়া ও পূর্ব জার্মানি কোমেকনের সদস্য হয়েছিল। অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন এবং ব্যবসা বাণিজ্যের উন্নতি সাধনের ক্ষেত্রে সমাজতান্ত্রিক দেশগুলির মধ্যে পারস্পরিক সাহায্য ও সহযোগিতার বৃদ্ধি সাধন ছিল সংস্থাটির প্রধান উদ্দেশ্য। প্রথম দিকে কমিকনের কার্যকলাপ সীমাবদ্ধ গণ্ডির মধ্যে আবদ্ধ থাকলেও 1953 সালে স্তালিনের মৃত্যুর পর থেকে ঠান্ডা লড়াইয়ের দ্বিতীয় পর্যায়ে এর কর্মক্ষেত্রের পরিধি যথেষ্ট সম্প্রসারিত হয়েছিল। ওই সময় যুগোস্লাভিয়া ও চীন দর্শক হিসেবে কমিকনের অধিবেশনে উপস্থিত থাকার সুযোগ লাভ করেছিল। কমিকনের ইতিবাচক ভূমিকা পালনের ফলে সমাজতান্ত্রিক দেশগুলির মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা পূর্বাপেক্ষা অনেক বেশি বৃদ্ধি পেয়েছিল। এইভাবে ঠান্ডা লড়াইয়ের প্রথম পর্যায়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে বিভিন্ন ধরনের জোট গঠনের প্রক্রিয়া শুরু হলো। সংশ্লিষ্ট ক্ষেত্রে সোভিয়েত ইউনিয়ন অপেক্ষা মার্কিন যুক্তরাষ্ট্রের সাফল্য ছিল অনেক বেশি, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ কোনো ক্ষয়ক্ষতি না হলেও সোভিয়েত ইউনিয়নের ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল অনেক বেশি। তাই নিজের অর্থনৈতিক পুনর্গঠনের কাজ চালানোর পাশাপাশি মিত্র দেশগুলিকে বিপুল পরিমাণ সাহায্য করার সামর্থ্য ওই সময় সোভিয়েত ইউনিয়নের ছিল না। তার ফলে তার সঙ্গেও এই যে সামর্থ্য ছিল না, তার সত্ত্বেও যে সাহায্য করার পরে তারপরে কিন্তু আস্তে আস্তে পরে আমরা দেখবে পরে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় এবং টুকরো টুকরো হয়ে যায় এবং লাস্টে ঠান্ডা লড়াই শেষ হয়ে যায়। পরের পড়া আমরা পড়বো, দ্বিতীয় পর্যায়ে গিয়ে পড়বো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।